আমি শাকিল। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলার কোনো একটি গ্রামে। আমার গ্রামের নামটি শেয়ার করছি না। আমার ফুফাতো বোন সানজিদা, বর্তমান বয়স 19 বছর। গত বছর 12 জুন 2021 তারিখে তার বিয়ে হয়েছে। ছেলেটি তার পাড়ারই ছেলে। তার বাড়ি থেকে ছেলের বাড়ি হেঁটে যেতে 5 মিনিটের ব্যবধান। তার স্বামী সাজিদ, এটাও ছদ্মনাম, যে বর্তমানে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সৌদি আরবে একজন প্রবাসী হিসেবে আছেন। তাদের 2 বছরের একটু বেশি রিলেশন ছিল এবং গত বছর ঘরোয়াভাবে কম সংখ্যক মানুষের সাথে ফোনের সামনে বিবাহ সম্পন্ন হয়েছে। এরপর সাজিদ এখনো দেশে আসেনি। তাদের বিয়ে নিয়ে 2 পরিবারের মাঝেই কিছু সদস্যের আপত্তি ছিল, বিশেষ করে ছেলের মা ও ছেলের বড় বোন। এদের ঘোর আপত্তি ছিল, যা আমরা সমাধান করে আমরা 5 জন সাক্ষীর সহিত বিয়ে সম্পন্ন করি। মেয়ের বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, বাবার বাড়িও থাকে। বেশ ভালোই চলছিল। এভাবে হঠাৎ এক সময় বুঝতে পারে যে যখন রাতে টয়লেটে যাওয়ার জন্য বা অন্য কোনো কাজের জন্য সে বাইরে যায়, তখন বেশ কিছু কালো অবয়ব সে দেখতে পায়। কিন্তু সে যখন তাদের দিকে তাকায়, তারা যেন কোথায় মিলিয়ে যায়। এই কথা তার মাকে বলায়। তার মা তার আন্টিকে বলার পর উনি এলাকার মসজিদের ইমাম সাহেবকে ঘটনাটি জানান। ইমাম সাহেব বিষয়টি জানার পর আন্টিকে বলেন উনি 3 ঘন্টা পর বিষয়টি জানাবেন। এসার পর উনি বাসায় আসেন এবং আন্টিকে বলেন ওইগুলো ছিল বদজিন, কোনো সমস্যা হবে না, এই মেয়েকে ওরা কিছুই করবে না। এই মেয়ে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়া ও তসবি জপা, আল্লাহর জিকির করার কারণে তারা তার কিছুই করতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, আমি একটু তেল পোড়া দিচ্ছি। এই মেয়েকে প্রতিদিন সন্ধ্যা একটু করে মাথায় আর পায়ের তালুতে লাগাতে বলবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমার ফুফাতো বোন সেই অনুযায়ী কাজ করাতে আর সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। এভাবে কিছুদিন ভালো চলার পর সানজিদার ছোট ভাই আয়মান একদিন সন্ধ্যায় বাজার থেকে বাড়ি যাচ্ছিল। সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা সেদিন হঠাৎ করে নীরব হয়ে যায়। মাগরিবের আজান হয়েছে, সবাই মসজিদে নামাজ আদায় ব্যস্ত। তখন সে নির্জন পথ দিয়ে যাবার সময় হঠাৎ করে পেছন থেকে একটি লম্বা কর্কশ ডাক শুনতে পায়। আয়মান বলে। সে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সে আবারও সামনে চলতে থাকে। একটু পর হুট করে একটি 2 ফুটের মতো লম্বা করই গাছে মোটা কাঁচা ডাল তার 2.5 হাত সামনে এসে সজোরে মাটিতে পড়ল। মনে হলো এখনই কেউ যেন গাছ থেকে টেনে ডালটি মাটিতে ফেললো। এটা দেখে সে ভয়ে চিৎকার দিয়ে দৌড় দিল এবং একটি মসজিদ পেয়ে সেখানে বারান্দায় দাঁড়ালো। সেখানে তার এক পাশের বাসার দাদুর সাথে দেখা হলে উনাকে খুলে বলল সব ঘটনা। উনি তাকে বাসায় নিয়ে আসেন। তবে আসার সময় ওই স্থানে উনি কোনো ডাল দেখতে পাননি। সেদিন আয়মানকে একজন পরহেজগার মানুষ ঝাড়ফুঁক করে দেন এবং বলেন যেখানেই যাও মাগরিবের আগে বাসায় ফিরবে। এর কিছুদিন পর আমার বোন সানজিদা রাতে ওর দাদির সাথে টয়লেটে যাবার জন্য বের হলো। হঠাৎ করে দেখতে পায় একটি গোলাপি রঙের ড্রেস ও কালো ওড়না পরিহিত কেউ খুব জোরে দৌড় দিয়ে তাদের ঘর থেকে বের হয়ে পালিয়ে গেল। সে সেখানে চিৎকার দিয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেল। আন্টি ও আঙ্কেল দ্রুত বের হয়ে এসে তাকে বাসায় নিয়ে পানি ঢেলে কিছুটা স্বাভাবিক করলো। মূল ঘটনা এখান থেকেই শুরু। 16ই সেপ্টেম্বর 2022 শুক্রবার নেমে হঠাৎ করে সন্ধ্যায় কি যেন বিড়বিড় করতে থাকে। কারোর সাথে কথা বলে না, নামাজও পড়ে না। স্বামী কোনো ফোন দিলেও ফোনও ধরে না। চুল ছেড়ে বসে থাকে এবং চোখ দুটো অসম্ভব রকমের লাল হয়ে যায়। আন্টি কিছুটা আঁচ করতে পারেন। সে রাতে আন্টি সানজিদার স্বামীর সাথে গভীর সমস্যার কথা বলে এবং কবিরাজ আনার কথা বলে।
সাজিদ তার বন্ধুর বাবাকে আনতে বলে পার্শ্ববর্তী একটি জেলা থেকে। অন্য ঘরে বসে থেকে কথাগুলো বলে আন্টি, কিন্তু সানজিদা শোনার কথা নয়। কিন্তু সকালবেলা সানজিদা ঘুম থেকে উঠে এসে তার রক্তবর্ণ চোখ আরো লাল করে চুলগুলো ছেড়ে বলে, কবিরাজ আনবি? কবিরাজ এনে কি করবি? তুই আমার কিছুই করতে পারবি না। খবরদার বেশি বাড়াবাড়ি করিস না, অনেক খারাপ হবে। আন্টি তাকে ধরতে গেলে সে আন্টিকে লাথি মেরে ফেলে দেয়। কিন্তু তখন সানজিদার শরীরে এত শক্তি ছিল যে সেটা বলে বোঝানো সম্ভব না। এসব কথা শোনার পর আমি তাকে দেখতে যাই, কিন্তু আমার সামনে কোনো সমস্যা না করার কারণে আমি কিছুই বুঝতে পারি না। আমাকে শুধু সানজিদা এতটুকুই বলে যে, ভাইয়া আমি স্বপ্নে দেখি একজন আমাকে একটি ঘরে নিয়ে যাচ্ছে এবং সে ঘরে অনেক সুন্দর সুন্দর মিষ্টি ফল এবং তারা শুধু বলে তারা আমাকে ওখানে নিয়ে যাবে, আমাকে ওখানেই রেখে দেবে। ঘর ও বাড়িগুলো অনেক সুন্দর, অনেকগুলো বাড়ি, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছিলাম ওখানে অনেক আলো আর বাকিগুলোতে আলো নাই। কথাগুলো শুনে আমি চলে আসি। অতঃপর সানজিদাকে আন্টি তার মেয়ের স্বামীর কথায় নিয়ে যায় একটি শহরের কবিরাজের কাছে। তারা দুজন ছিলেন, তারা তাদের পালিত জিন হাজির করেন। জানতে পারেন সানজিদাকে 10টি বান মারা হয়েছে, যার কারণে সে খেতে পারছে না এবং খেলেও বমি করে ফেলছে, এবং 3টি জিন চালান করা হয়েছে। পরে তারা সেই 3টি জিনকে বলি দিয়ে এবং 10টি বান কেটে দেয়, তাও পুরোপুরি সুস্থ হয়নি। সে বাড়িতে এসে সেই আগের মতোই, কোনো পরিবর্তন নেই। অবশেষে আমাদের একজন পরিচিত পরহেজগার ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানাই এবং সকল সমস্যা ব্যক্ত করে সমাধান চাই। উনি আসেন রাতে একটি ঘরে সানজিদাকে নিয়ে ও আমাকে নিয়ে বসেন এবং উনি উনার কার্যক্রম শুরু করেন। এতে সানজিদা হঠাৎ করে রেগে আগুন হয়ে যায় আর চোখগুলো লাল হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে আমি সানজিদার হাত চেপে ধরি। তখন উনি সানজিদাকে উদ্দেশ্য করে বলেন, তোরা কয়জন? সানজিদা ভেতরে থাকা কেউ বলে, আমরা শুরুতে 11 জন ছিলাম, কিন্তু 3 জনকে তোরা মেরে ফেলেছিস, এখন 8 জন। কয়জনকে মারবি? আজকে পারলে মার, এই বলেই হাসি শুরু করে। তখন উনি বলেন, মারতে চাইলে তোদের এমনিই মারতে পারি, তোদের মেরে পাপ নিতে চাই না, তোরা চলে যা। কিন্তু জিনরা বলে, আমরা ইচ্ছা করে আসিনি, আমাদেরকে পাঠানো হয়েছে ওকে না খাইয়ে শুকিয়ে শেষ করানোর জন্য, আর কাজটা করেছে ওর খুব কাছের একজন মানুষ যে তার বিয়েতে সম্মতি দেয়নি, এখন তাকে মেরে ফেলতে চায়। একটি পূর্ণিমার রাতে একজন কুফরি কবিরাজ কাজের মাধ্যমে সেই ব্যক্তি একটি রাজহাঁস জবাই করে সেটা দিয়ে নানা কুফরি মন্ত্র দিয়ে তাকে 10টি বান মারে এবং আমাদের 11 জনকে আটকিয়ে এই কাজে আমাদের পাঠানো হয়। কিন্তু আমরা ওকে মারবো না, ও খুব সুন্দর, ও পরহেজগার, আমাদের ওকে ভালো লেগেছে, আমরা ওর সাথেই থাকবো, তবে ওর কোনো ক্ষতি করব না। জিনগুলো কিছুতেই যেতে না চাইলে সেই বুজুর্গ ব্যক্তি নানান রকমের কার্যক্রমের মাধ্যমে জিনগুলোকে তাড়াতে সক্ষম হন। পরে সানজিদার সুরক্ষার জন্য উনি সিদ্ধান্ত নেন বাড়ি বন্ধ করার। উনি জানান যে এই কাজের জন্য 13 জন লোক তার প্রয়োজন। তার কথা অনুযায়ী 13 জন লোক নিয়ে আসি আমি এবং এশার নামাজের পর ওনার কথা অনুযায়ী কাজ শুরু করি। সবাই মিলে কি যে বলবো, সবাই কাজ শুরু করি। তখন বাড়ির বাইরে বাড়ির ভেতরে এত পরিমাণ জোরে জোরে বাতাস বইতে শুরু করলো যেন টিনের চাল উড়িয়ে নিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাজ চলছিল ততক্ষণ পর্যন্ত সেটা চলছিল। কাজ শেষ করার পর সব বিপদ কেটে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সেই বুজুর্গ ব্যক্তি সানজিদাকে কিছু নিয়ম কানুন মানতে বলেন এবং 45 দিন বাড়ির বাইরে পা না রাখার জন্য নিষেধ করেন। এখনো 45 দিন হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ সে মোটামুটি সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন মহান আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটি যার সাথে ঘটে তিনি সম্পর্কে আমার কাকা। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। দিন দুপুরের পর অলস সময়টায় আমি বাজারে যাই শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য। এটা আমার নিত্যদিনের অভ্যাস। তবে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি দোকানে, এখন বাড়ি থেকে ফিরিনি, তাই ভাবলাম দোকানে আস্তে আস্তে মাছের বাজারটা একটু ঘুরে
দেখি এই দুপুরের সময়টা মাছের বাজারও খালি পড়ে থাকে, একটা দোকানেও এখনো বসেনি। ফিরে আসবো এর মাঝেই দেখি একটি ভ্যান গাড়িতে করে কানাই মাঝি কিছু মাছ নিয়ে আসছে। আমাকে দেখেই বলল, ও দাদা দেখে যান গো, একেবারে পদ্মার ইলিশ নিয়ে আসছি। গিয়ে দেখলাম মাছগুলো ভালোই, আর দামও আমার সাধ্যের মধ্যেই, তাই বেশি দামাদামি না করে নিয়ে নিলাম। মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম, এর মাঝেই প্রচণ্ড বাতাস শুরু হয়, ঘন কালো বর্ণের মেঘ এবং এর সঙ্গে করে ঝড়ের আগমন ঘটেছে। এই অবস্থায় কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব নয়। আশেপাশে কোনো বাড়িঘরও নেই, তার চেয়ে বরং সামনের বটগাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই, বৃষ্টি কমে গেলেই আবারও হাঁটা ধরব। বেশ পুরনো একটি বটগাছ, এর ডালপালা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে যার কারণে এখানে খুব একটা বৃষ্টি পড়ছে না বললেই চলে। কঠিন ঝড়ের মাঝে প্রকৃতি যেন আমার উপর ছাতা ধরে আসে। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছিলাম এক সময় নাকি সন্ধ্যা নামলেই এই বিশাল আকৃতির বটগাছটিতে জিনের আনাগোনা দেখা যেত, তাই সন্ধ্যার পর এই গাছের নিচ দিয়ে কেউ হাঁটাচলা করার সাহস পেত না। এখনো হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে, ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারিদিক। বিকেল বেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখছি না। ক্ষুধার জ্বালায় পেটে টান পড়েছে, শরীরটাও কাঁপছে, তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে হাঁটা ধরি। এমনিতেও অনেক ভিজে গেছি। এ সময় তীব্র আলোর ঝলকানি ঠিক যেন আমার মাথার ওপর মাছ বরাবর। আকাশ যেন খুবই ফেটে পড়ে। প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা দেখে আর সাহস হলো না সামনে এগিয়ে যাবার। আমি আবারও গাছের মোটা শেকড়টার ওপরে বসলাম। আমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ চোখ পড়ল আমার পাশের আক্ষেতের দিকে। দুটো চোখ জলজল করে তাকিয়ে আছে আমার দিকে, একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, ছুটে পালাবো। আর তখনই ঘেউ ঘেউ করে কুকুরটি আমার কাছে আসলো। নিঃশ্বাস ফেললাম, যাক এই পরিস্থিতিতেও একটা আমার সঙ্গী পাওয়া গেল। কিন্তু অবাক করার বিষয় হলো এই এত বৃষ্টির মাঝেও কুকুরটি একটু ভিজেনি, সম্পূর্ণ শুকনো শরীর। কুকুরটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে ওর চোখের দিকে। কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি, নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছি না। পরিবেশটা ক্রমশই পাল্টে যাচ্ছে, আমার আর কিছুই ভালো লাগছে না। একটা ঢিল নিয়ে মারলাম কুকুরটার দিকে। স্বাভাবিকভাবে কুকুরটা পালানোর কথা ছিল, কিন্তু না, সে পালালো না। এমন করুণ স্বরে কান্না শুরু করলো। কান্নাটা এত বেদনাদায়ক যা কেউ সামনে না থাকলে অনুভব করতে পারবে না। নিজেকে তখন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল। কুকুরটির করুণ সুর আমাকে আরো ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা সহ্য করার মতো না। কখন যেন আমার স্ত্রী ছাতা নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আমি উঠে দাঁড়ালাম, কুকুরটার কান্না যেন বেড়েই চলেছে। আমি ওকে পাত্তা না দিয়ে আমার স্ত্রীর সাথে হাঁটা ধরলাম। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমনিতেই সব কিছু কেমন যেন এলোমেলো লাগছিল। তার মাঝে খেয়াল করলাম আমার স্ত্রীর হাঁটার চলনটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে, কেমন যেন এক মাপে হেঁটে চলছে। কাদামাটির এই রাস্তায় এমনভাবে হাঁটা অস্বাভাবিক। আমি ওকে বললাম একটু আস্তে আস্তে চলো। আমার কথায় যেন কোনো কানই দিল না। সে কিছু দূর যাওয়ার পর সে বলল, মাছের ব্যাগটা আমার হাতে দাও। তো আমি যদি তখনই ওর হাতে ব্যাগটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হতো না। আমি যখন মাছের ব্যাগটা দিতে চাইলাম না তখনই ঘটল বিপত্তি। আমার স্ত্রীর রূপ পাল্টে যেতে লাগলো। মুহূর্তের মধ্যেই রূপ নিল এক পিশাচের, এবং চোখ দুটো যেন তার একদম ভেতরে ঢুকে গেল, বিভৎস চেহারা। এরপর সে আমার গলা টিপে ধরলো। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। পিশাচটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলল, মাছ দিবি না? এই বলে আমাকে ধান ক্ষেতের মাঝে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে জ্ঞান ফিরলে আমি আমাকে আমার বাড়ির আঙিনায় আবিষ্কার করি। আমাকে শুইয়ে রাখা হয়েছে, আমার স্ত্রী আমার মাথায় পানি ঢালছে। পরে জানতে পারি আমাকে সারা রাত খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাওয়া যায়নি। আজ সকালে আমাকে বটতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। আমার পাশেই একটা মরা কুকুরকে দেখতে পায়।
যেটা গত রাতে আমার সাথে ছিল, আর আমার বাজারের ব্যাগটা ছিল আমার হাতেই, কিন্তু সেটাই কোনো মাছ ছিল না। এরপর আমি গত রাতের পুরো ঘটনাটা বলি। সব শুনে আমাদের গ্রামের একজন হুজুরের সঙ্গে কথা বলে। সবাই সেদিন বিকেলেই হুজুর আর আমার বাড়িতে এসে আমাকে পানি পড়া এবং তাবিজ দেন। হুজুর আমাকে সব সময় তাবিজটি পরে থাকতে বলেন এবং পরবর্তীতে ওই গাছের নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দেন, শরীর বন্ধ রাখার পরামর্শ দেন। হুজুরের কথা মতো আমি এখনো সেই তাবিজটি পরে থাকি এবং আমার শরীর বন্ধ রাখি। আল্লাহর রহমতে আমার সাথে আর কখনো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেনি। আলহামদুলিল্লাহ, এখন আমার পরিবার নিয়ে আমি সুখে আছি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আজ থেকে প্রায় 3 সপ্তাহ হয়ে গেল আমি একটি মাহফিলে গিয়েছিলাম পুরান ঢাকায়। তো সেখানে আমি মাহফিলে যখন যাই, তো বিশেষ করে একজন খুব পরিচিত, তার সাথে আমার দেখা হয়। সে আমাকে তার বাড়িতেও নিয়ে যায়। তো আমি তার বাসায় যাই এবং উনি আমাকে বলেন যে ওনার বাড়িতে বেশ কয়েকদিন ধরে কিছু সমস্যা দেখা যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, আজকে তো আমি একটি মাহফিলে আসছি, সময় হাতে খুবই কম, তো 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরে আবারও আসব, এসে এটা দেখব। তো বিশেষ করে সেই দিন আমি তার ঘরে যখন যাই, তার ফ্যামিলির সকলেই আমার সাথে একটু আলোচনা কথাবার্তাগুলো বলে। তার একটি 13 বছরের কিংবা 14 বছরের মেয়ে আছে, ক্লাস 5-এ পড়তেছে। তো বিশেষ করে ও আমাকে অনেকগুলো কথা বলেছে ওর বাড়ির সমস্যার বিষয়টা। রাত্রে ঘুমাবার সময় ওদের দরজাটা যখন বন্ধ করা হয়, খুব জোর দিয়ে খোলার চেষ্টা করে। এখন কে করে সেটা তারা জানে না, কিন্তু এটা তো ঘরের ভেতরে, বাহিরে না। যে এমন মেইন গেট, এটা হচ্ছে ঘরের ভেতরে। যে দরজা ওনার বেডরুমে, যে দরজাটা, সেইটার কথা বলা হচ্ছে। যে খুব এমন জোরালো শব্দ করে খুলবার চেষ্টা করে, কিন্তু তারা খুব ভয় ভীতি পায় যে এই এমন করে দরজাটা খোলার চেষ্টা কে করতেছে। এমনি করে তাদের আরও কিছু ভয়ানক গোসলখানা যখন ওরা যায়, দরজাটাও নক করে রান্না করতে যাওয়ার সময় কথার শব্দ পাওয়া যায়। তেমন একটি বাঁশি বাজালে যেমন বর্তমানে আমাদের শীষ যে দেওয়াটা বলে, ময়লা যখন নিতে আসে একটি বাঁশি বেজে বাজায় হুইসেল, তো ঠিক সেই রকম বাঁশি বাজাতে থাকে। এরকম নানান রকমের জিনিসগুলো হতে থাকে, যা খুব ভয়ঙ্কর। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কোনো গন্ধের বিষয়, যে ভালো খুশবু আসে না বিশ্রী কোনো গন্ধ আসে। তো ওরা বলল আমরা খুব বিশ্রী গন্ধ পাই, এমন বিশ্রী গন্ধ পাই, কিন্তু বিশেষ আমরা এটা তালাশ করি। তো কোথা থেকে আসছে সব রুমগুলো বা তাদের সব জায়গাতেই তালাশ করা হয়নি। নিচতলা বাড়ির উপর ছাদের চারপাশেই তারা খোঁজে এই বিশ্রী গন্ধটা কোথা থেকে আসছে, কিন্তু তারা খুঁজে পায়নি। ঘর থেকেই তারা বেশিরভাগই যে ঘরটাতেই তারা প্রবেশ করে, প্রতিটা ঘর থেকেই দেখে যে বিস্তৃত গন্ধ আসছে। পরবর্তীতে আমি যখন ওনার বাসায় গিয়ে বসি, তাদের সাথে কথাবার্তা বলি, আমি সেদিন শুধু একটা নর্মালি হালকা তাদের বলে আসলাম যে আজকে এই কাজটা করতে হবে, এটা করবেন এবং 2-3 দিন পরে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভাইজান, পরবর্তীতে আমি যখন চলে আসলাম রাত বেলায়, যখন আমার ওই নিয়ম তারা করেছিল, পরদিন সকালবেলা আমাকে ফোন করেছিল যে গতকাল যে নিয়ম দিয়েছিলাম তাদের জন্য একটি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। সে তার মেয়ে আমাকে বলল যে তারা রাত 9টা বা 10টার দিকে এই কাজগুলো করার পর থেকে তাদের কারো শরীরটা সুস্থ ছিল না। সকলের হঠাৎ করে ঘাড়ে থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রচণ্ড ব্যথা। এক একজন এক একভাবে ভেবেছিল তাদের খুব প্রেশার উঠেছে, প্রেশার মাপতেছে, কেউ খুব দুর্বল হয়েছে, কেউ খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে নাই, এবং আরও বিশেষ করে ঘর পুরো প্রত্যেকটা রুমগুলো অনেক গরম হয়ে আসলো এবং মনে হচ্ছে যে ও বেশি রকম খেপে গেল। তো বিশেষ ওই বাচ্চাটা তার বেডরুম, যে আমার সাথে কথা বলেছে, 13 বছরের মতো হবে, যে একটা বাচ্চা 5-এ পড়ে, ও আমার সাথে যে বিশেষ করে এগুলো নিয়ে আলোচনা করলো। ও আমাকে বলল তার ঘর থেকে অনেকগুলো কথাবার্তা আলোচনা চলছে। ও তার ঘরে প্রবেশ করে এবং আমি যে নিয়মটা বলেছিলাম যে ওর ঘরেই কোরআনুল কারিম তেলাওয়াত ছাড়তে, সূরা বাকারাটা ছেড়ে দিতে, ওইটা করেছিল বলেই আজকে এমন অবস্থা হয়েছিল। তো আবার দেখতে গিয়েছিল যে
যে সূরা বাকারা চলছে, কোরআন তেলাওয়াত, কিন্তু এত কথা কে বলছে ঘরটাতে? এরকম কিছু নিয়ম ছিল ওই ঘরটা। তো খালি থাকার কথা যখন গিয়ে এলো, দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। এখন মেয়েটি খুব চেষ্টা করলো দরজা খুলবার, কিন্তু খুলতে পারেনি। এমন একটা বুদ্ধিমতী মেয়ে যে সে চিৎকার করলো আল্লাহু আকবার বলে। যখন আল্লাহু আকবার বলে চিৎকার করলো এবং মেয়েটি বলল যে খুব শরীরটা কাঁপতেছিল, কিন্তু দরজাটা ওর বাবা খুললো। খুলে বলছে, মা কি হয়েছে? ভয় পেও না, আমি আছি। মেয়েটি খুব কাঁপা কাঁপা স্বরে তার মাকেও সে ডাকলো। তার মা ছুটে আসলো। এসে তার মা জিজ্ঞেস করলো কি হয়েছে? বলে এই ঘটনা, দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি খুলতে পারিনি। পরে বাবা খুলেছে। বাবা খুলেছে? বাবা তো বাসায় এখনো আসে নাই, বাবা আসতে আরো দেরি আছে। তখন আরো একটি ভয় পেল। তখন আশেপাশে সব খোঁজাখুঁজি শুরু হয়ে দিল। তো মূলত সেই দিন তার বাবাও খুব দেরি করে আসছিল, বাসায় ছিল না। তাদের একটি প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, তারা যায়নি। আমার কাজের জন্য তারা ওই কাজ করেছিল। তার বাবা সেদিন আরো খুব দেরি করে আসা। কিন্তু মেয়েটি যে ভয় ভীতি পেল এবং দরজাটা যে বাবা খুললো, সেটা কে ছিল? মেয়েটি এখনো সেটা প্রশ্ন। এবং বাসায় আমরা ওই কাজগুলো করবার যখন বলেছিলাম, যখন কাজ করবার সময় তাদের আরো খুবই অবস্থান ছিল। এখন তাদের এমন একটি প্রশ্ন ছিল যে ঘরে তাহলে এই জিন বা ব্ল্যাক ম্যাজিকের এটা কি কি ছিল তাদের ঘরে। তো পরবর্তীতে আমি গিয়েছি 2-4 দিন পরের, আমি যখন যাই সেখানে গিয়ে দেখি যে তাদের বিশেষ করে আজ নয় বহুদিন যাবৎ ধরে তাদের ক্ষতি করবার মতো তাদের খুবই কাছের নিকট মানুষগুলো ব্ল্যাকমেল করে সেখানে জিন রেখেছে। যে ঘর থেকে আমরা কিছু তাবিজের মতো কাগজ লেখাইগুলো পেয়েছি, বের করেছি, এবং আরো অনেক অনেক কিছু ব্ল্যাক ম্যাজিকের সরঞ্জামগুলো বের করেছি। বের করে দেখলাম চারিদিকে তাদের ছিটানো ছিল, বাড়ির ছাদের উপরে দেওয়া ছিল, তাদের বাড়ির নিচেও ছিল। চারদিকে এগুলো করে তাদের বাড়ি থেকে সমস্যা করেছিল, যেন এরকম ভয় ভীতিতে এই বাড়ির মানুষগুলো তারা না থাকতে পারে। এখনো তাদের ভিতরে কিছু সমস্যা হচ্ছে, যেটা আগের তুলনায় খুবই কম। তবে আমি একটু ব্যস্ততার কারণে পুরোপুরি কাজটা করতে পারিনি। তবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যাব। কিন্তু ভয় হচ্ছে তাদের ঘরের ভিতরে সব সময়, এমনকি সকাল রাত দুপুর কোনো সময় নির্ধারিত নেই, যখন তখন তাদেরকে ভয়ভীতি তাদেরকে দেখায়। এবং মেয়েটা প্রকাশে দেখতে পারে যে তার মাথার সামনে অনেক সময় বা ঘরের যে কোনো একটি কোণের ভিতরে সাদা কাফনের কাপড়ের মতো বা বিভিন্ন কাপড়, পুরো কাপড় দিয়ে ঢেকে একটি বিভৎস চেহারা সে মেয়েটি দেখতে পারে। তো ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের এই ব্যবস্থাটা করে দেব। আমি ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না, আমাকে আবারও যোগাযোগ করা হয়েছে। তো ভাইজান, আমার ঘটনাটা এতটুকুই। আশা করি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আর এই ঘটনাটি ঘটে আজ থেকে অনেক বছর আগে। এটা পাকিস্তান পিরিয়ডের একটি ঘটনা। আর এই ঘটনাটা আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। তো ঘটনার দিন একজন ব্যক্তি, তার নামটা আমি বলছি না, তিনি সেই আমলে ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি ভীষণ সাহসী এবং জেদি টাইপের লোক ছিলেন, এবং তিনি কোনোভাবে প্যারানর্মাল কোনো ঘটনা বিশ্বাস করতেন না। ঘটনার দিন তিনি একটি পার্শ্ববর্তী একটি গ্রামে যান একটা অনুষ্ঠানে। তো অনুষ্ঠানে থাকতে থাকতে অনেক লেট হয়ে যায়। উনি যখন বাসায় আসতে থাকেন তখন প্রায় 12টা। আর ওনার আসার পথে একটি বটগাছ পড়ে। আর সেই সময় বটগাছকে নিয়ে অনেক কিছু, অনেক কথাই প্রচলিত আছে যে অনেকেই অনেক খারাপ কিছু নাকি বটগাছে দেখতে পায়। তো উনি যখন ওই বাসা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তখন ওনাকে অনেকেই বলেছিল যে আপনি এত রাত হয়ে গেছে, তো আপনি থেকে যান, কিংবা আপনাকে এগিয়ে দেওয়া হোক, আপনার সাথে কেউ যাক। তো উনি এগুলো অগ্রাহ্য করে যে না, আমি একাই যেতে পারবো, আমার থাকার দরকার নেই। তো উনি রাস্তা ধরে যেতে থাকেন। আর সেদিন ছিল পূর্ণ ভরা পূর্ণিমা। উনি যখন রাস্তা ধরে সামনে এগোতেছিলেন, উনি দেখেন যে রাস্তার দুপাশে অনেক ঘোড়া। তো স্বাভাবিক ক্ষেত্রে এত রাত্রে এত ঘোড়া থাকার তো কথা না,
যদিও অনেক সময় রাতের বেলা অনেকেই ঘোড়া ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য, তবে সেদিনের ঘোড়ার পরিমাণটা অনেক বেশি ছিল। তারপরেও উনি স্বাভাবিকভাবে ধরে নেন যে না, এত রাতে হয়তো বা থাকতে পারে। উনি নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। উনি যখন একটু একটু করে সামনে এগোতে থাকেন, উনি একটা জিনিস খেয়াল করেন যে ঘোড়াগুলো ওনাকে অনুসরণ করছে এবং কি ঘোড়াগুলো প্রায় ওনার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো উনি বিষয়টা একটু অন্যরকম লাগে ওনার কাছে। তবুও উনি নিজেকে সান্ত্বনা দেন, হয়তোবা কোনো একটা কারণে বা রাতের বেলা ঘোড়াগুলো ওনাকে কোনো কারণে হয়তোবা অনুসরণ করছেন। তো চারপাশের ঘোড়ার ঘোরের আওয়াজ এবং কি ঘোড়ার চিৎকার তার ভিতর দিয়ে উনি এগিয়ে যাচ্ছিলেন। তো এগোতে এগোতে যখন উনি বটগাছের সামনে চলে আসেন বা বটগাছের নিচে চলে আসেন, তখন সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে। তো উনি দেখতে পান ওই বটগাছের নিচে আসার পর ঘোড়াগুলো ওনাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলার পরে ওনাকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরতে থাকেন। তারপরেও উনি নিজেকে ধরে রাখার চেষ্টা করেন এবং নিজেকে সান্ত্বনা দিতে থাকেন। কিন্তু একটা সময় উনি খেয়াল করেন যে ঘোড়াগুলোর হাঁটুর নিচের অংশ নেই, মানে ঘোড়াগুলো শূন্যের উপর ভর করে ওনার চারপাশে ঘুরছে। তো এই জিনিসটা দেখার পর উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। উনি একটা চিৎকার দেন, চিৎকার দিয়ে সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে মানুষ ওনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তো 3-4 দিন পর ওনার জ্ঞান আসে। জ্ঞান আসার পর উনি সবার সাথে ঘটনাটা শেয়ার করেন যে এরকম ওনার সাথে ঘটেছিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, উনি আর বাঁচেন না। তিনি তার কিছুদিনের মধ্যেই অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। কালো জাদু, জিনের আসর আর আমার মেডিকেল কিছু জটিলতা আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। 2017 সাল, আমি ক্লাস 9-এ পড়তাম। তখন থেকেই আমি অনেক কিছু বুঝতে পারতাম। রাত হলে অনেক আওয়াজ আসতো আমার পাশের রুম থেকে। এখানে বলে রাখা ভালো, আমার বাড়ির পাশেই পুরনো একটা কবরস্থান। তো ঘুমের মধ্যে আমার শরীরে আমি স্পর্শ পেয়ে লাফিয়ে উঠে একটা ছায়ার মতো আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো বাসায় বলি, কেউ বিশ্বাস করে না। এভাবে 2 বছর কেটে যায়। আমি বাবা মায়ের আদরের মেয়ে। আপুদের বিয়ে হয়েছে, বাধ্য হয়েই একা ঘুমাই। কিন্তু 2019-এ যখন আমার এসএসসি এক্সাম সামনে, ওই সময়ে আমার সমস্যা শুরু। আমার পিরিয়ড বন্ধ হয়ে গেল, প্রস্রাব, টয়লেট সব বন্ধ, খুব ব্যথা। ওই জায়গাগুলোতে গাইনি ডাক্তার দেখাই, বললেন খুব সমস্যা। আলট্রা করলাম, রিপোর্ট অনুযায়ী আমার কিডনি একটা ভাগ্যের কি পরিহাস। ট্রিটমেন্ট নিলাম, ভালোই ছিলাম। কিন্তু জীবনে বড় আঘাত পাইলাম আমি 2021-এ, যখন আমার এইচএসসি এক্সাম সামনে। ভালোই ছিলাম, কিন্তু আমি বুঝতে পারলাম আমার সমস্যা শুরু আবারও। মাসিক বন্ধ, প্রস্রাব, টয়লেট সব বন্ধ। সেই ব্যথা অনুভব করলাম, পাগলের মতো কান্নাকাটি করলাম। 2 থেকে 3টা হসপিটালে ভর্তি করা হয়েছে, তবু ভালো হইলাম না। রিপোর্টে কিছু জটিলতা নেই। ডাক্তার পর্যন্ত অবাক হয়ে গেল। আমার ব্যথা এমন পর্যায়ে এসে গেল, আমাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। একটু ভালো হলাম, বাসায় ফিরলাম, সেই সমস্যা আবারও শুরু। বুঝতে পারলাম মৃত্যু আমার নিকটে। হঠাৎ মনে হলো কবিরাজ দেখাবো, কিন্তু এমন একটা বিষয় জানতে পারলাম গিয়ে মুহূর্তে আমারও আমার পরিবার এ আলোড়ন সৃষ্টি হলো। ভালো একটা কবিরাজের কাছে গেলাম, মহিলা। তিনি আমাকে দেখেই একাই বলতে শুরু করলেন সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত। আমার কাছে আসলে আগে আসতে পারলে না, হসপিটালে ভর্তি না হয়ে আমার কাছে আসলেই তো হতো। আমরা অবাক, কি করে উনি এসব জানলেন। আমাকে ওনার পাশে বসানো হলো। উনি কিছু মনে মনে পড়েই এক নাগারে বলতে শুরু করলেন আমাকে আমারই ফ্যামিলির মধ্য থেকেই কেউ তাবিজ করেছে, যার মেয়াদ শেষ। আজ মানে আজকের দিন পার হলেই আমার জীবন শেষ। আমি তো ভেঙে পড়েছিলাম, শুধু মা ছিল আমার কাছে। কবিরাজ আমাকে করা তাবিজটা কিভাবে জানি আমার সামনে হাজির করলো। ওর ভিতরে আমার চুল ছিল, কাপড় ছিল যা পচে গেছে।
হয়েছে, মানে কথা ঠিক। আমি যদি আজ কবিরাজের কাছে না আসতাম তাহলে হয়তো আমি আজ আপনাদের এগুলো বলার জন্য বেঁচে থাকতাম না। হঠাৎ মাথায় আসলো এই কাজ কে করতে পারে। আমি ছোট থেকেই দেখতে মাশাআল্লাহ খারাপ না, পড়াশোনায়ও ভালো, অনেক বদনজর ছিল, তাই বলে আমার জীবন নিবে কেউ অনেক মনের জ্বালা মিটানোর জন্য না, এটা হতে পারে না। তাহলে কি হতে পারে? আমার বাবা চাচাদের জমি নিয়ে হালকা বিরোধ ছিল, তাই বলে নিজের ভাইয়ের মেয়েকে এভাবে মারবে? না, কেউ বিশ্বাস করছিলাম না, কিন্তু সেই বিশ্বাস আমার ভেঙে যায়। কবিরাজ বাড়ি থেকে ফিরে আসলাম। সকালে আমার চাচা চাচি যখন আমাকে জীবিত পাইলেন তখন তারা সেই দিন আবারও আমাকে মারার ফন্দি করলেন, কিন্তু এবার আর তাবিজ না, একটা মাছের মধ্যে। বলে রাখা ভালো, আমার ওই চাচির বাবা একজন নামকরা কবিরাজ। মেয়ে হিসেবে আমার চাচি অনেক কিছুই জানতেন। আমার চাচা রাতে মাছ আনেন বাসায়, জানতাম সেই মাছই রাত 8টার দিকে আমাদের বাড়ির গেটের উপর দিয়ে বাড়ির মধ্যে ফেলে দেয়। ভাগ্য ভালো আমি তখন গেটের কাছেই ছিলাম। মাছ পরের দিন কবিরাজকে দেখাইলাম, উনি বললেন ভালোই করছো, এটা মরে গেলে তুমিও মারা যাইতে। এভাবেই একের পর এক আমি আমার পর আমার ভাইয়া বাবা ভাগ্নি সবাইকেও তাবিজ করেছে। আমার চাচি চাচা আমার ভাইয়া হসপিটালে ছিল, কাজ হয়নি। কবিরাজ বলল ভাইয়াকে আমার মতোই করা হয়েছে, সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার জীবনে এই তাবিজটাই কাল হয়েছে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, জীবন আমার জন্য অন্যরকম কিছু ভেবে রেখেছে হয়তো। একটু একটু করে ভালো হইলাম। 2 থেকে 3 মাস পর সেই আমার চিরচেনা ছায়া এবার আমার সামনে তার নিজের রূপ নিয়ে হাজির হতে লাগলো। আমি স্বপ্ন ভাবতাম, এভাবে কিছুদিন পর পর এমনটাই হতে লাগলো। আমার ঘুমের মধ্যে সুন্দর এক যুবক সাদা জুব্বা পরে এসে আমার সাথে মিলন করত, কিন্তু মিলন হতো না, কারণ আমার গলায় ছিল সেই কবিরাজের দেওয়া তাবিজ। তাই কাছে আসলেও আমাকে কিছু করতে পারতো না। আমার হুঁশ থাকতো, কিন্তু কথা বা নড়াচড়া করতে পারতাম না। জিনিসটা আমার বুকের উপর হাত দিলেই আমি পাথর হয়ে জমে যাইতাম, কিন্তু আমাকে কিছু করার আগেই জিনিসটা চলে যাইতো, মিলন হতো না। করে এভাবে করে ওই মাসে 3 থেকে 4 বার এমন হয়েছে। পরের মাসে আমি আরো অবাক, আমার পাশে আমার মা বা অন্য কেউ থাকলেও জিনিসটা আসতো, এমনকি আমি তার আশা বুঝতে পারতাম। এবার আর স্বপ্নে না, সরাসরিভাবে আসতো। আমি ঘুম ঘুম চোখ নিয়ে বুঝতাম কেউ আমাকে কাছে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আদর করে, কিন্তু আমি তাকে সরাইতে গিয়েও পারছি না, কারণ একটা মোহ কাজ করছিল আমার মধ্যে। হয়তো আমার মন তার কন্ট্রোলে ছিল, কিন্তু আমার তাবিজ আর আমার নিজের মনের সাথে যুদ্ধে জিনিসটা দমে যায়। আমি তাকে জোরে ধাক্কা দিয়ে সরাই, তাকে দেখতে পেতাম না, কিন্তু বুঝতাম কোথাও আছে ওই জিনিস। এভাবে রোজ তার আর আমার মধ্যে যুদ্ধ হতো। নিজেকে সামলে নিতাম, রক্ষা করতাম, কিন্তু কতদিন একদিন সে তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। সে আমাকে স্বপ্নে বলে সে আমাকে বিয়ে করবে। আমি জাগনা পেয়ে ভয়ে মাকে আমার রুমে নিয়ে গিয়ে সব জানাই। পরে কবিরাজ বাড়ি গেলে কবিরাজ ওই জিনিসকে হাজির করায়। জিনিসটা বলে সে আমার 7 বছর বয়স থেকে আমার পাশে ছিল। আমার বাবা পরিবার সহ এক পীরের দরগায় যাওয়ার সময় জিনিসটা আমার পিছু পিছু আমার বাড়ি আসে। ঠিক এক যুগ, মানে আমার বয়স যখন 20 হবে তখন ওই জিনিস আসবে আমাকে ভোগ করতে। ঠিক তাই হয়েছে, আমার বয়স 20 হওয়ার সাথে সাথেই জিনিসটা আমার কাছে আসতে শুরু করে। অন্য কোনো পুরুষকে আমার কাছে আসতে দেয়নি। আমার 20 বছর পূর্ণ হওয়ার আগেই অনেকবার অনেকেই আমার ক্ষতি করতে গিয়েও পারে নাই। আমার বিয়ের কথাবার্তা হলেও বিয়ে হয়নি। জিনিসটা আমার বিয়ে বন্ধ করে দিয়েছে। প্রায় 1.5 বছর হলো জিনিসটা আমার কাছে আসে না। কবিরাজ দিয়ে তাকে আটকানো হয়েছে, কিন্তু আমার সেই কানে ভেসে আসা শব্দ আর আমার মাসিক বন্ধ থাকে। 6 থেকে 7 মাস পর পর হয়। আমার 22 বছর পর্বে 2024 বিয়ে বন্ধ রয়েছে। আমার সেই চাচি আর এই জিন নামক জিনিসটা আমাকে ভালোভাবে বাঁচতে দিবে না। একের পর এক কবিরাজ দিয়ে কাজ করায়, ফল পাই না, বিয়ে হয় না বলে বিয়ে বন্ধ। তাবিজ ঝাড়ফুঁক করাই, তাও হয় না। 5টা তাবিজ আমার শরীরে মুক্তির জন্য সুইসাইড করতে গিয়েছিলাম অনেকবার, পারিনি ফ্যামিলির কথা ভেবে। একা কতজনের সাথে পারবো আমি? একদিকে মানুষ, অন্যদিকে এক অদ্ভুত জিনিস, মাঝে আমি আর আমার পরিবার। মুক্তি কি মিলবে আমার? 2023-এ আমি সেই ব্যথা নিয়ে 3য়বারের মতো হসপিটালে ভর্তি হই, কিন্তু সেই এক কথা, আমার ব্যথার কারণ তারা জানে না। এটা
কেন হয়? আমার চাচির করা কালো জাদু, নাকি সেই জিনিসটা বাসায় বিয়ের জন্যেও কথা হলেও বিয়ে আর হয় না, কারণ আমার বিয়ে বন্ধ রয়েছে। আমার ফ্যামিলি বাদে কেউ জানে না এসব। ঘুম হয় না এসব ভেবে। আমার ফিউচারে কি এভাবেই কাটবে? আমার জীবন কি মুক্তি মিলবে না? আমার প্রতিটা বোর্ড এক্সামে আমার হসপিটালে ভর্তি হওয়া আমার কাছে এক বিস্ময়কর ব্যাপার, যার উত্তর আমি আজও পাইনি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমাদের লিসেনার্স সকলে আপনার জন্য দোয়া করবেন। সো লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত এফএমের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।